প্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা এবং সাদর আমন্ত্রণ। আপনারা দেখছেন চ্যানেলের পর্দায় নিয়মিত আয়োজন ফ্রেশ প্রিমিয়াম টি তারকা কথন। প্রতিনিয়তই তারকা কথনের এই সেট আমাদের ঝলমলে থাকে আমাদের যারা আমন্ত্রিত শিল্পীরা থাকেন, অতিথিরা থাকেন তাদের উপস্থিতিতে। আজও এমন একজন মানুষ আছেন তিনি সঙ্গীতের সাথে সম্পৃক্ত। তিনি মূলত সকলের কাছে পরিচিত সঙ্গীতের কথা লিখে, যে কথাগুলো আমাদের কানে বাজে সুর হয়ে এবং আমাদের হৃদয়ে বেঁচে থাকে সব সময়। প্রিয় দর্শক, সাথে আছেন জনপ্রিয় গীতিকবি কবির বকুল। শুভেচ্ছা আপনাকে। শুভেচ্ছা এবং শুভ জন্মদিন। অনেক অনেক শুভেচ্ছা। অনেক ধন্যবাদ। জন্মদিনের এই ক্ষণে চ্যানেলের সেটে আপনাকে আমরা ধরে নিয়ে এসেছি, একটা আবদারের মতোই বলা চলে। আবদার না, এটা আমার তো, আমি চ্যানেলকে তো আমার পরিবারের মতো মনে করি। আর এটা আমার সঙ্গে একটা অলিখিত কথাই হয়ে আছে যে আমার এই বিশেষ দিনে আমি যেখানে থাকি এই সময় আমি যেন এই সেটে উপস্থিত থাকি। এবং আমি খুবই কৃতজ্ঞ এবং আমি মনে করি যে আমাকে যে এই যে প্রতি বছর এই দিনটাতে বিশেষভাবে আমাকে স্মরণ করছে বা আমাকে আমন্ত্রণ জানাচ্ছে, সেটা আমাকে কিন্তু আমার কাজের গতি অনেক বাড়িয়ে দেয়। কারণ হাজার মানুষের ভালোবাসা পাই, দোয়া পাই, সেগুলো আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে অনেক সহযোগিতা করে। গুণী মানুষের পদচারণায় সবসময় চ্যানেলে যেন মুখরিত থাকে, এই প্রত্যাশা আমাদের সবসময় ছিল, আছে এবং থাকবে। আমরা বিশ্বাস করি যে পরিবারের মানুষজন যখন আমাদের সাথে আসে, একসাথে তাদের ভালো দিন, শুভ দিনটা আমাদের সাথে কাটায়, এটি আসলে আমাদের জন্য অর্জন, আমাদের জন্য সম্মানের এবং আনন্দের। কিভাবে কাটছে জন্মদিনের এই ক্ষণ এখন? রাত 12টা থেকে যদি শুরু করি। আসলে তো প্রত্যেক বছর তো এই দিনটাতে 12টা থেকেই প্রিয়জনদের বা আমার বন্ধুবান্ধব যারা আছে সবার শুভেচ্ছা, সবার ফোনে হোক, মেসেঞ্জারে হোক, বিভিন্নভাবে তো শুভেচ্ছা পাই। তো সেটা দিয়েই আসলে গতকাল রাতেও সেভাবেই শুরু হয়েছে। তো এখন পর্যন্ত তাই চলছে। আমি অবশ্য সবাইকে পারি না, মানে এত মেসেজ আসতে থাকে যে সবাইকে একটা রিপ্লাই দেওয়া অবশ্যই উচিত, কারণ কষ্ট করে সবাই আমাকে শুভেচ্ছা দিচ্ছে, আমার জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে। তো তারা যেই কষ্টটা করছে, আমি যদি সেটা রিপ্লাই না দিই তাহলে সেটা অপূর্ণ থেকে যায়। আমার মনে হয় যে এটা এক ধরনের, তিনি আমার জন্য সময় বের করলেন, আমি তার জন্য একটু সময় দিতে পারলাম না। সেই জন্য আমি চেষ্টা করি যে সবাইকে রিপ্লাই দিতে। এখন এত জমা হয়ে গেছে যে এটা করতে করতে হয়তো দেখা যাবে আমার সারাদিন লেগে যাবে আর কি। আচ্ছা, একজন পরিচিত মুখ সকলের কাছে, এত এত জনপ্রিয় গীতিকবি হিসেবে এটি আসলে ভীষণ অর্জনের একটা জায়গা, যে মানুষের হৃদয়ের কাছাকাছি পৌঁছে যাওয়া। যখন সাধারণ একজন মানুষ হিসেবে যখন সকলের কাছে এত পরিচিতি ছিল না, তখনকার জন্মদিনের সাথে এখনকার জন্মদিনের মানে মূল ডিফারেন্সটা এখন কোনটা? কি উপভোগ করেন সব থেকে বেশি? না, সেটা তো আছেই। তখনকার সময় কিন্তু এক ধরনের আনন্দ ছিল, সেটা আমার শুধু পরিবার কেন্দ্রিক বা বন্ধুবান্ধব কেন্দ্রিক। আর এখন যেহেতু আমার হয়তো আমার কাজ আমাকে একটা জায়গায় নিয়ে গেছে, তো সেই জায়গায় এই মানুষের ভালোবাসা, সেটাই তো আমার কাজকে আরও সামনে দিয়ে এগিয়ে নিয়ে যায়। তো এখন আমার সব, মানে তাদেরকে নিয়ে আমার চলতে হয় এবং চলতে হবে, এটা আমি বিশ্বাস করি। তো সেই জায়গা থেকে ওই সময়টা একরকম ছিল, ওটা একরকম আনন্দের, আর এই সময়টা আরও বেশি আনন্দের আমি বলবো। এই কারণ এখন আগে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে ছিলাম, এখন আমি ছড়িয়ে গিয়েছি সবার কাছে, যার জন্য এটা গণ্ডিটাও অনেক বড় হয়েছে, পরিসরটা অনেক বড় হয়েছে। এবং আমারও যতই দিন যাচ্ছে ততই মনে হচ্ছে যে মানুষ আমাকে অনেক বেশি পছন্দ করে, এবং মানুষের এই পছন্দের মূল্যায়নটা করি আমার কাজের মাধ্যমে। আমি চেষ্টা করি যে আমার কাজ দিয়েই আসলে মানুষের এই মূল্যায়নটা করতে আর কি। তাদের প্রতি দায়বদ্ধতাও এখন অনেকটা বেশি, তাই না? অবশ্যই অবশ্যই। প্রথম গান লেখার গল্পটা একটু জানতে চাই, যে শুরুতে কার জন্য গান লিখেছেন? নিজের জন্য বা অন্য কারোর জন্য বা সিনেমার জন্য, কোনটা? আসলে আমি তো একসময় একটু গানই করতাম, মফস্বল শহরে ছিলাম। তো সেই সময় আসলে গান করতে করতে, অন্যের গান করতে করতে তো একসময় নিজেই, আমি যেহেতু কবিতা চর্চা ছিল, তো গান লেখার চেষ্টা করতাম। এবং দেখা গেলো যে মফস্বলে ছিলাম, বিশেষ অনুষ্ঠানগুলোতে 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি, 16 ডিসেম্বর বা পহেলা বৈশাখ, এইসব দিবসে নিজেই গান লিখে নিজেই সুর করে ওই গানটা স্টেজে গাইতাম আর কি। আচ্ছা। তো ওই জন্য প্রথম গানটা আমার নিজের জন্যই লেখা বলবো আর কি। এবং সেটা আমারই সুর করা, এরকমই হয়েছে। আচ্ছা, এই গানের গল্পটা আমরা শুনবো, তবে এই মুহূর্তে আমাদের সাথে একজন টেলিফোন লাইনে যুক্ত আছে, দেখি কে আছে আমাদের সাথে। শুভ দুপুর প্রিয় দর্শক। শুভ দুপুর, শুভেচ্ছা আপনাকে। কে আছেন আমাদের সাথে?
আহ, আমরা একটু অপেক্ষা করছি কলের জন্য, ভেবেছিলাম একটা সারপ্রাইজ কল হতে চলেছে আপনার জন্য। আচ্ছা। আমরা ভীষণ পছন্দ করি জন্মদিনে আমাদের গেস্টদের সারপ্রাইজ দিতে। শুভ দুপুর প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যালো। হ্যালো। হ্যাঁ, শুভ জন্মদিন বকুল ভাই। শুভ জন্মদিন। হ্যালো। আচ্ছা, আমি মনে হয় ধরতে পারছি যে কে আমাকে ফোন দিয়েছে। এটা কি কেডি? কে? হ্যাঁ, আমার নাম কিশোর। আমি বকুল এই তো ভাইয়ের ওই ছোট জন্য ভাই। বললাম যে কেডি আর কি। আর আমি কেবি, ও হলো কেডি, মানে কিশোর দাস। আচ্ছা। হ্যাঁ, আমার খুব পছন্দের, আমার প্রিয় ছোট ভাই। অনেক ধন্যবাদ কিশোর। অনেক থ্যাংক ইউ বকুল ভাই। আসলে এখানে নেটওয়ার্কের খুব ডিস্টারবেন্সের মধ্যে আছি, আমি অনেক শুনতে পাচ্ছি না প্রপারলি। বাট আমি আপনাকে জন্মদিন অনেক অনেক শুভেচ্ছা জানাই। আপনি আমার জীবনের একজন স্পেশাল মানুষ। আপনাকে এজ এ লিরিসিস্ট হিসেবে তো অ্যাডমায়ার করি, একজন মানুষ হিসেবে ভীষণ শ্রদ্ধা করি, ভালোবাসি। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। অনেক অনেক ধন্যবাদ কিশোর। এবং কিশোর হলো আমার পছন্দের, অনেকেই আছেন, তার মধ্যে ও একজন। এবং ওর সঙ্গে আমার কেমিস্ট্রিটাও খুব চমৎকার। আমরা একসঙ্গে অনেকগুলো কাজ করেছি। ইনফ্যাক্ট ওর প্রথম চলচ্চিত্রে প্লেব্যাক যে গানটি, সেটা শ্রদ্ধেয় রুনাল্লার সঙ্গে ও করেছিলেন। ওই গানটিও আমার লেখা ছিল। তো ওই জন্য সবসময় ও বলে যে আমার প্রথম প্লেব্যাকের তো আপনার লেখাই। তো অনেকে আছেন যার প্রথম প্লেব্যাকটা আমার লেখা গান দিয়ে হয়েছিল আর কি। এবং আপনার প্লেব্যাক কোন গান দিয়ে হয়েছিল সর্বপ্রথম? আচ্ছা, সেটা হয়েছিল 1994 সালে অগ্নিসন্তান ছবি, আবুল খায়ের বুলবুল পরিচালিত, আবু তাহের ভাইয়ের সুরে। সেই গানটি গেয়েছিলেন এন্ড্রু কিশোর এবং রুনা লায়লা। প্রথম প্লেব্যাকের গানে Playback, আসলে জি। এত জনপ্রিয় এবং কি বলবো, আমাদের দেশের কিংবদন্তি পর্যায়ে যত সঙ্গীত শিল্পী এবং সঙ্গীত পরিচালক সকলের জন্য গান করা। প্লেব্যাকের জার্নিটা যখন শুরু হলো গানের ক্ষেত্রে, তখন একটা নিশ্চয়ই টার্ন ওভার শুরু হলো। তারপরে কাজের গতিটা কিভাবে ত্বরান্বিত হলো একে একে? মানে আমি তো শুরুটা হয়েছিল অডিও অ্যালবাম দিয়ে। 88-এ আমার প্রথম গান করেছিলেন আয়ুব বাচ্চু। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি, তিনি আমার লেখা প্রথম গান করেন। আপনি জিজ্ঞেস করছিলেন যে প্রথম গান, তো সেখান থেকে তারপর তো আমি অডিওতে ব্যস্ত হয়ে গেলাম অনেক। তারপরে 94-এ আমাকে প্রয়াত আবু তাহের ভাই, তিনি আমাকে প্রথম ফোন করে বলেন যে আমি চলচ্চিত্রে গান লিখব কিনা। তারপরে আমি বললাম অবশ্যই, সেটা তো আমার একটা ড্রিম, এবং ড্রিমই বটে। এবং আমি গেলাম, এবং সেই যে 94-তে শুরু হলো, আমি শুরু করলাম। তারপরে আস্তে 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 আমার কাজের ক্ষেত্র বড় হলো, এবং সবারই ভালোবাসা পেলাম, সবাই আমাকে চাইলো। আমিও দুহাতেই গান লেখা শুরু করলাম, মানে ফিল্মে ব্যস্ত হয়ে গেলাম, অডিও অ্যালবামটা একদম ভুলেই গেলাম। এবং চলচ্চিত্রে আমি এমনই ব্যস্ত হলাম যে একটা সময় গেল যে একটা ডিকেট আমি কিন্তু চলচ্চিত্রের 80% গান আমি একাই লিখেছি। এখন পর্যন্ত প্রায় 5000-এর মতো গান আপনার লেখা আছে সর্বমোট যদি আমরা হিসেব করি। তার মধ্যে 800-র মতো চলচ্চিত্র দেখা যায় যে তার মধ্যে অধিকাংশ গানই আপনার মানে লেখা। 800 চলচ্চিত্রে আমার চলচ্চিত্রের জন্য গান। জি। আমাদের সাথে আরেকজন দর্শক আছেন, আরেকটি ফোন কল আছেন, দেখি এবার কেউ উইশেস নিয়ে এসেছেন। শুভেচ্ছা প্রিয় দর্শক। হ্যালো, কে আছেন আমাদের সাথে? হ্যালো। জি, শুনতে পাচ্ছি আমরা। শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি আপনাকে আমরা, বলুন। ও, আমি বকুল ভাইকে একটু উইশ করতাম, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ তাসনিয়া ফারিন। আমি কি ভুল বললাম? হ্যালো। হ্যাঁ, তিনি বলেছেন যে বকুল তাসনিয়া ভাই, ফারিন happy আমাদের সাথে birthday। আছেন। থ্যাংক ইউ। এটাই। তাসনিয়া ফারিন যেহেতু আমাদের সাথে যুক্ত আছেন এবং মাঝে মাঝে সোশ্যাল মিডিয়াতে আমরা বেশ দেখি তিনি গান করেন, তো আজকে কি কবির বকুলের জন্য একটা গান গাইবেন আমাদের এই তারকা কথনের সেটে? আমি সরি, আমি না কিছু শুনতেই পাচ্ছি না। হ্যালো। হ্যালো। আচ্ছা, ও আমাকে ফোন করেছে, এটাই তো আমার জন্য অনেক বড় পাওয়া হলো আর কি। কারণ হ্যালো। আমি আসলে তাসনিয়া ফারিন তো একজন অভিনয় শিল্পী হিসেবে দারুণ জনপ্রিয়, কিন্তু ও যে এত ভালো গান করে সেটা আসলে আমরা জেনেছি বেশ কিছুদিন হলো। এবং আমি মনে করি যে সেই জেনে যাওয়াটার প্রথম উপলক্ষটাই হলাম আমি ছিলাম। আমাদের একটা অনুষ্ঠানে এসেছিল আমার পত্রিকা অফিসে, তো সেখানে
ও গান করে আমি এটা জানতাম। তো আমি ওকে বললাম যে তুমি একটা বাচ্চাদের আমার একটা রিহার্সাল করাচ্ছিলাম, তো আমি বললাম তুমি একটা গান করো না। তো হারমোনিয়াম বসে একই অপরূপ রূপে মা তোমার হেরিণ্যপল্লী জননী এই গানটি ও গাইলো। তো আমি আবার ওইটা ছোট ভিডিও করে এটা তুলে দিলাম। ওই প্রথম আর কি সবাই জানলো যে তাসনিয়া ফারিন গান, কারণ ওই গানটা ওই ছোট অংশটা দেখে মানে ওটার প্রায় 40 লাখের উপরে ভিউজ হয়েছিল শুধু। তো সেটা ভিউজটা না মানে বড় ব্যাপার, এত সুন্দর গায় মানুষ জানলো। এবং এরপর তো ইত্যাদিতে ও সরাসরি ইত্যাদিতে প্রথম মৌলিক গান করলো ও আর তাহসানের সেই গানটিও আমার লেখা ছিল, ইমরান মাহমুদুলের সুর। এবং সেই গানটি আমি মনে করি যে এবছরের একটি খুব পপুলারিটি গান হয়েছে, মানুষ খুব পছন্দ করেছে গানটি, রঙে রঙে রঙিন হব। আপনি যেই গানই লেখেন সেই গানই আসলে জনপ্রিয়তা পায়। এইটার আসলে একটা সিক্রেট এসেন্স কি আসলে এত পপুলারিটি পাওয়া দর্শকের কাছে পৌঁছানোর? এটা তো আসলে আমি বলবো যে এটা কিন্তু আমার একার কৃতিত্ব না। আমি একটা গান লিখে দিলাম এবং সেই গানটা হিট হয়ে যাবে তা না, সেটার জন্য একটা ভালো সুর দরকার, এবং ভালো সুর হলো কিন্তু ভালো গায়কই দরকার। এটা একটা টিম ওয়ার্কের ব্যাপার। আমি মনে করি যতগুলো গানই পপুলার হয়েছে আমার একার কোনো কৃতিত্ব নেই, সেখানে কৃতিত্ব আছে সুরকারের, সেখানে কৃতিত্ব আছে শিল্পীর। পরিবেশনাটা একটা বড় ব্যাপার। আলটিমেটলি একটা গান লেখার পরে সুর হয়ে তারপরে শিল্পীর কণ্ঠ দিয়ে সেই গানটি শ্রোতার কানে পৌঁছায়, তখন যদি গানটা ভালো লাগে তাহলে বলতে হবে যে গানটি পরিপূর্ণতা পেয়েছে, এবং সেটা আসলে টিম ওয়ার্কের ব্যাপার হয়েছে। টিম ওয়ার্কটার ব্যাপার তো রয়েছেই, তবুও অনেক গীতিকবি রয়েছেন, অনেক গান আসছে নতুন নতুন। তবে কবির বকুল কোনো গান লিখছেন মানেই আমরা বুঝতে পারি যে সেই গান আসলে হিট হবে প্রকাশ করার আগেই। সেইটার সিক্রেট এসেন্সটা আসলে ওইটার জায়গাটা জানতে চাচ্ছিলাম। সেটাই আসলে, এটা কোনো সিক্রেট কোনো কিছু নেই। এটা আমি মনে করি যে একটি গানের যদি কথা সুন্দর হয়, সুর সুন্দর হয়, গায়কই সুন্দর হয়, তাহলে সেটা শ্রোতাপ্রিয়তা পাবেই আর কি, এটা মাস্ট। এবং আমার তো অসংখ্য গান লিখেছি, কিন্তু সব গান তো আর জনপ্রিয় হয়নি, তাই না? কিছু হয়েছে, হয়তো সংখ্যায় হয়তো কিছু বেশি, সেই জন্য হয়তো ওইভাবে আপনি কথাটা বললেন। কিন্তু আমি সার্বিকভাবে বলবো যে আসলে এটার কোনো সিক্রেট কোনো বিষয় নেই। গান যদি কথা সুন্দর হয়, সুর ভালো হয়, গায়কই ভালো হয়, তাহলে সেই গানটা শ্রোতাপ্রিয়তা পাবেই, মানুষের হৃদয় আসলে জায়গা করে থাকবে। নতুন গান কবে লিখছেন, আবার কবে পাচ্ছি? এটা তো আসলে আমার প্রতিদিনের কাজের মতোই আর কি। আমি তো এখন ফরমাইশি কাজ করি, চলচ্চিত্রে অবশ্য ফরমাইশিটা বেশি হয়। চলচ্চিত্রে আমি যখন ডাক পাই তখন আমরা ছবির গান নিয়ে বসি, সেখানে মিউজিক ডিরেক্টর থাকেন, ছবির পরিচালক থাকেন, স্ক্রিপ্ট রাইটার থাকেন, গল্পটা শোনান এবং বলেন যে এই জায়গায় আমার এই গানটি প্রয়োজন। তারপরে যদি সুরকার আগে সুর করেন, সুরের উপর লিখি, অথবা আমার সিকোয়েন্সটা শুনে আমি ফ্রি হ্যান্ডে লিখে দিলাম, সুরকার সুর করলো। দেখা গেল যে একটা সিটিংয়ে বসে একটা গান লিখেছি, বললো না কথাটা একটু অন্যরকম হলে ভালো হতো, আবার চেঞ্জ করেছি, আবার হয়তো ওটা সুর করেছে, সুরটা হয়তো পছন্দ করলো না। এটা আসলে একটা সম্পূর্ণ টিম ওয়ার্কের ব্যাপার। পরে গিয়ে ফাইনাল হলো যে হ্যাঁ এই গানটি এখন আমরা রেকর্ডিংয়ে যেতে পারি। আচ্ছা আচ্ছা, আমাদের সাথে আরও একজন দর্শক যুক্ত আছেন, আমরা একটু কথা বলি। আর কে আছেন আমাদের সাথে? জি, আসসালামু আলাইকুম, আমি প্রীতম বলছিলাম, শুনতে পাচ্ছেন? জি জি, শুভেচ্ছা আপনাকে। হ্যালো। জি, শুনতে পাচ্ছি আমরা। চাচা চাচা, আপনাকে শুভ জন্মদিন। আপনাকে আরেকবার সারপ্রাইজ দেওয়ার জন্য ফোন দিলাম। অসম্ভব ভালো মানুষ আপনি, যে সেটা সবাই জানে ইন্ডাস্ট্রিতে আমরা, এবং আজকে একজন চমৎকার মানুষের জন্মদিন, এবং এত এত গান দিয়েছেন আমার বাবার সময়ও, এখনো আপনি ভালো ভালো গান করে যাচ্ছেন। আপনি আপনার গান দিয়ে যেন আপনি হাজার হাজার বছর বেঁচে থাকেন, এই শুভ কামনা রইল চাচা। এটার জন্যই ফোন দিলাম, এটা আমার জীবনের প্রথম তারকা কথনে ফোন দেয়া। আশা করি চাচা আপনি আরো গান দিবেন। থ্যাংক ইউ। তিনি তো গান দিবেন, তবে এই মুহূর্তে যেহেতু আমাদের সাথে ফোন কলে যুক্ত হয়েছেন প্রীতম হাসান আছেন, তার কণ্ঠে কি 2 লাইন গান শুনতে পারি চাচার জন্য, প্রিয় কবির বকুলের জন্য? আমি আসলে গান গাইতে চাচ্ছি, কারণ বুঝতে পারছি না কিছু, কারণ অডিও কোয়ালিটি আসলে বোঝা যাচ্ছে না, বাট জাস্ট চাচাকে অনেক অনেক ভালোবাসি এটা বলার জন্য আসলে তাকে ফোন দেয়া। আমার চাচা আমাকে ফোন দিয়েছে, এটাই আমার জন্য অনেক পাওয়া। এবং প্রীতম তো এই সময়ে সব জায়গায় প্রীতম হাসান ছড়িয়ে আছে, ছড়িয়ে আছে। এবং ও তো আমি মনে করি যে এই সময়ে একজন
মানে শক্তিশালী সুরকার যদি বলি বা সিঙ্গার বলি, সব কিছু মিলিয়ে কিন্তু প্রীতম হাসান। আবার অভিনয়ও তাকে আমরা এবং দেখেছি। ওটাই বলছিলাম যে শুধু ওইভাবে দেখেছি, কিন্তু অভিনয়ে যে ও কতটুকু মানে পারঙ্গম, এবং ও অল্প কিছু কাজ করেছে, প্রত্যেকটা কাজই সেরকম হয়েছে, যার জন্য ও কিন্তু মেরিল প্রথম আলো পুরস্কারের সমালোচক পুরস্কারের শ্রেষ্ঠ অভিনয় শিল্পীর পুরস্কার পেয়েছে। তো এটা আমি মনে করি বিরাট অর্জন। এবং তার সামনে আরেকটি কাজ যেটা আমরা দেখেছি অলরেডি, আমি মনে করি এই কাজটাও তাকে স্বীকৃতি এনে দেবে। সেটা যে কাজটি হলো যে নামটা কাছের মানুষ দূরে থুইয়া। কাছের মানুষ কাজটিও খুব ভালো, এত ভালো অভিনয় করেছে যে আমি তো মুগ্ধ। সেখানে অবশ্য ওর সঙ্গে তাসনিয়া ফারিন ছিল এবং দুজনেই দারুণ অভিনয় করেছে। একজন অভিনয় করেন তাসনিয়া ফারিন, তিনি আবার গানটাও ভালো করেন। আরেকজন আছেন প্রীতম হাসান, যিনি গান ভালো করেন সাথে আবার অভিনয় করেন। দুটি ক্ষেত্রেই আসলে এত জনপ্রিয়তা, ভার্সেটাইলিটি দেখালেন আসলে। তাদের জন্য নতুন করে গান করার ভাবনা ভাবছেন? ফারিনের জন্য একটা গান করেছি। আচ্ছা, তো সেটা একটা সারপ্রাইজ থাকুক, কারণ একটা কাজ আমরা তো আসলে একটু সময় নিয়েছি, কারণ ওর একটা গান খুব জনপ্রিয় হয়েছে, পরের গানটা যদি ওইরকম না হয় তাহলে তো আর কিছু হলো না। সেই জন্য একটু সময় নিয়ে ভালো বুঝে শুনেই গান করতে চাই। তো সেরকম একটা প্রস্তুতি অলরেডি হয়েছে, আশা রাখি সেটাও শ্রোতাপ্রিয়তা পাবে। প্রীতম হাসানকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এতক্ষণ তিনি আমাদের সাথে লাইনে থেকেছেন, গল্প শুনেছেন। আবারও কথা হবে আপনার সাথে, ধন্যবাদ। আজকে তো তারকাদের মেলা, আসলে সরাসরি সেটে উপস্থিত না হতে পারলেও ফোন কলের মাধ্যমে আমাদের সেটে কিন্তু তারা আমার জন্য বড় পাওয়া। আমি মনে করি যে সবাই যে আমাকে পছন্দ করেন বা ভালোবাসেন, সেটার একটা বহিঃপ্রকাশ কিন্তু এই যে ফোনের মাধ্যমে যুক্ত হওয়া। কারণ সবারই অনেক কাজ থাকে, কিন্তু ওই কাজটাকে পাশে রেখে কবির বকুলকে দেখে তাকে একটা ফোন কল করে দিয়ে শুভেচ্ছা জানানো, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। সত্যি তাই। আপনি কিন্তু বলছিলেন যে আপনি শুরুতে টুকটাক গান করতেন মানে কিন্তু আমরা বুঝি যে সঙ্গীত শিল্পী হওয়ার একটা ইচ্ছা সকলেরই থাকে। তবে সঙ্গীত শিল্পী না হয়ে একজন গীতিকবি হওয়ার এই চিন্তাটা আসলে কিভাবে আসলো? আসলে আমি ছোটবেলা মফস্বলে আসলে আমরা যারা সাংস্কৃতিক অঙ্গনে থাকি তারা আসলে সব কিছুই করি। আমি নাটক করতাম, মানে আমরা মঞ্চ নাটক করতাম, আমার দল ছিল অনন্যা গ্রুপ থিয়েটার। তারপরে আমি চাঁদের হাট করেছি, আমি খেলাঘর করেছি, আমি কচিকাচার মেলা করেছি। তো সব কিছুর সঙ্গে জড়িত ছিলাম। কবিতা লিখতাম, মফস্বলে আমার 2টো বই বেরিয়েছে ওই সময়। তো কবিতা লিখতে লিখতে গানও লেখার চেষ্টা করতাম, তারপরে গানটা আবার সুর করার চেষ্টা করতাম, আবার সেই গান গাইতাম মঞ্চে। তো যখন আমার গান আমি শিল্পী তপন চৌধুরীর মাধ্যমে আমি এটাই আমি তপনদাকে কিছু গান দিয়েছিলাম, সেখান থেকে 2টো গান আসলে প্রথম আমার হয়। প্রথম গানটি করেন আয়ুব বাচ্চু, সোলসে ছিলেন তিনি তখন, তপনদা সোলসে ছিলেন, তিনি আমার এই গানগুলো ওনাদেরকে দিয়েছেন। তো আয়ুব বাচ্চু করলেন প্রথম গান, তারপরের গানটি করেন নাসিম আলী খান ওই সোলসের। তো সেই আমার শুরু। তো যখন আমি দেখলাম যে আমি তো তখন গানও করছি, চাঁদপুরে গান করছি, আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করছি ভাষাতত্ত্বে। তো ঢাকামুখী হয়ে গেলাম পুরোপুরি পড়াশোনার কারণে। আমি তখন আমার একটা খুব ইচ্ছে হলো, আমার 2টো গান যেহেতু বেরিয়েছে, নিশ্চয়ই আমি চেষ্টা করলে আরও কিছু গান যদি হয়। তখন এই ইউনিভার্সিটি ক্লাস শেষ করে সবাই মল চত্বরে বা টিএসসিতে আড্ডা মারতে চলে যেত, আর আমি চলে যেতাম কাকরাইলে, সারগাম একটা রেকর্ডিং স্টুডিও ছিল, সেখানে চলে যেতাম, গান নিয়ে বসে থাকতাম। শিল্পী দেখলে বা সুরকার দেখলেই বলতাম যে আমি গান লিখি, আমার 2টো গান বেরিয়েছে, আমি আরও কিছু গান আছে, আপনি যদি একটু দেখতেন। সবাইকে সরাসরি অ্যাপ্রোচ করতাম এবং সেভাবে আমি দিনের পর দিন স্টুডিওতে বসে থাকতাম। অধিকাংশ সময় রেসপন্সগুলো কেমন থাকতো? প্রথম তো হ্যাঁ দাও, তারপরে দিলাম, দেখা গেলো যে আবার হয়তো 1 মাস পরে দেখা হলো, তোমার গানগুলো হারিয়ে ফেলেছি, আরেকবার দিবে? তো আমি এতে আমি নিরাশ হইনি, হতাশ হইনি, আমি আবারও চেষ্টা করেছি, দিয়েছি। সেভাবে কিন্তু আস্তে আস্তে আমার সবার সঙ্গে একটা ওঠা বসা জানাশোনা হলো। সেভাবে কিন্তু আমার শুরুটা কিন্তু অনেক কষ্ট করতে হয়েছে। তারপরে যখন দেখলাম যে 90 পর 91 সালে আমার অসংখ্য গান বের হলো একদম, তো তখন আমি দেখলাম যে আমার প্রথম ছিল শখ, পরে তো দেখলাম বিষয়টা আমার কাছে এমন হয়ে দাঁড়ালো, আমার মনে হয় যে গানটাই বোধহয় লিখলে বোধহয় আমি ভালো করব। যার জন্য আমি গান সুর করা বা গাওয়া, সুর এখনও করি টুকটাক,
কিন্তু গাওয়াটা আমি একদমই ছেড়ে দিলাম। আমার বড় ভাই, আমি তখন রামপুরে থাকতাম, তো স্টুডিও থেকে রেকর্ডিং করে রাতে ফিরতাম, অনেক মধ্যরাতে হয়তো ফিরেছি। ভাই হয়তো দরজা খুলে দিলেন, বললেন যে তুই এত রাত করে ফিরেছি। আমি বললাম আমার রেকর্ডিং ছিল। বললেন যে তুই গান লিখিস, গীতিকারদের কে চেনে, শিল্পীদের কে চেনে, তুই তো গান করতিস, গান কর। আমি বললাম যে না, আমাকে দিয়ে আসলে গানটা গাওয়া হবে না, লেখাটা হয়তো হতে পারে, আমি গানই লিখবো। তো এটা আমি বড় ভাইকে খুব কনফিডেন্টলি বলেছিলাম। সেদিন যে ভুল বলিনি সেটা অবশ্য আজকে তারকা কথনে এসে বসেছি। আমি মনে করি যে আর অনেক কিছু করলে কিন্তু কোনোটাই হয় না, একটাই গোল হিসেবে ধরে নিতে হবে। আমি আমার চিন্তা করেছি যে গানটাই হয়তো আমি ভালো করে লিখতে পারবো, এবং সেই চিন্তাই আসলে সফল হলো। এই জন্যই আমরা বলি মনের কথা শুনতে হয়, মনের ডাকে সাড়া দিলে আসলে সেটি আমাদের ওই প্রাপ্তির জায়গায় নিয়ে যাবেই। একদম। তবুও কেন যেন গানের কথা শুনছি, তো কবির বকুল সবসময় গান লিখেছেন, সুর করেছেন। অন এয়ারে কখনো গান করেছেন কিনা আমি জানি না, তবে আজকে কি একটু দুই লাইন গান শুনতে পারি আমি আপনার তারকা কাছে? কথনে গত 3 বছর, মানে তার আগেও এসেছি অনেকবার, কিন্তু 3 বছর ধরে প্রত্যেক বছর আমাকে এই আমরা আবদার করি ঢেকিটা গিলতে হয়। হ্যাঁ, গান আমি যেহেতু আমি শিল্পী না, এই জন্য আমি বিনয়ের সঙ্গে বলি যে এটা আমার কাজ না। আজকেও কি সেভাবে আমাদেরকে ফিরিয়ে দিবেন? না, আমি তো অতীতেও ফেরাইনি, কিন্তু আচ্ছা, আমি তাহলে আমরা শুনি। শেষ পর্যন্ত গেয়েছিও। ঠিক আছে, এখন কি গাইবো? আচ্ছা, আমার তো মানে চ্যানেলের ইমপ্রেস টেলিফিল্মের বেশ কয়টা ছবিতে আমি গান লিখেছি। তো সেখানে যেমন ব্যাচেলারের কেউ প্রেম করে কেউ প্রেমে পড়ে, এটা আছে। যেমন রং নাম্বার ছবিতে প্রেমে পড়েছে মন প্রেমে পড়েছে। যেমন দারুচিনি দ্বীপে আছে দুঃখটাকে দিলাম ছুটি আসবে না ফিরে। আমার মনে হয় এই গানটাই করা যায় একদম একদম আজকের দিনের জন্য। ক্ষমা সুন্দর দৃষ্টিতে শুনবেন সবাই, কারণ আমি আসলে শিল্পী নই, কিন্তু ওই যে বলেছে যখন, তখন এটা না করলে আবার ভুল হবে যদি না গাই। দুঃখটাকে দিলাম ছুটি আসবে না ফিরে, এক পৃথিবী ভালোবাসা রয়েছে ঘিরে, মনটা যেন আজ পাখির ডানা, হারিয়ে যেতে তাই নেই তো মানা, চুপি 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 স্বপ্ন ডাকে হাত বাড়িয়ে, মন চায় যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে। ও মন চায় যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে। আমরাও দুঃখটাকে ছুটি দিলাম, কারণ আজকে আপনার জন্মদিন। এই দুঃখকে ছুটি দিয়ে আমরা নতুন স্বপ্নের হাতছানিতে আগামীর দিকে পথ বাড়াবো। আপনার জন্য শুভেচ্ছা, শুভকামনা এবং একটি মিষ্টি মুখ করানোর জন্য কেক। জন্মদিনটা আমরা কেক কেটে উদযাপন করতে চাই আপনার সাথে। আপনি বসুন। আবারও আপনাকে অনেক অনেক জন্মদিনের শুভেচ্ছা। এভাবেই গান লিখে আমাদের হৃদয়টাকে মিষ্টিতে মিষ্টিতে ভরপুর করে তুলবে। মিষ্টি খেতে পারবেন? আমি অল্প, আমার একটু সমস্যা আছে, আমি একটু। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, আমাদের প্রিয় তারকার সাথে তার বিশেষ দিনে। আবারও আপনাদের সাথে দেখা হবে সেই প্রত্যাশা নিয়ে আয়োজন থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।